নমস্কার, সবাইকে ডিয়ার স্টাডি অনলাইনে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 10-এর একটা অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা সম্পর্কে একটি সামগ্রিক পর্যালোচনা করব। কবিতাটির নাম আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবির নাম শঙ্খ ঘোষ। কবির আসল নাম চিত্তপ্রিয় ঘোষ। শঙ্খ ঘোষ তার ডাক নাম। এই কবিতাটি মূল যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা উদ্ধৃত করা হয়েছে সেই কাব্যগ্রন্থটির নাম হল জলই পাষাণ হয়ে আছে। জলই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থের মধ্যে থেকে আয় আরো বেঁধে বেঁধে থাকি এই নাম শীর্ষক কবিতাটি গৃহীত হয়েছে। এই কবিতার সামগ্রিক প্রেক্ষাপট আলোচনা ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখা দরকার। সাধারণত প্রত্যেকটি কবিতার একটি পটভূমি তথা পটচিত্র থাকে, যে পটভূমি তথা পটচিত্রের ওপর কবিতাটির মূল ভাববস্তু তথা বিষয়বস্তুটি অবস্থিত। বিগত শতাব্দীতে অর্থাৎ বিংশ শতাব্দীতে আমাদের শস্য শ্যামলা পৃথিবী দুটি ভয়াবহ বিশ্বযুদ্ধের অভিঘাতের শিকার হয়েছিল। এছাড়াও সেই সঙ্গে সাধারণ মানুষের স্বার্থপরতা তথা লোভ যখন অত্যন্ত ব্যভিচারের রূপ নিয়েছিল, তখনই কিন্তু পৃথিবীতে যুদ্ধের আস্ফালন বারে বারে নেমে এসেছিল। অর্থাৎ পৃথিবীকে একাধিক যুদ্ধের মধ্যে দিয়ে নিজস্ব খেসারত চোকাতে হয়েছে। আর এই কবিতাটির ভিত্তিমূলেও এমন বেশ কিছু যুদ্ধ বিধ্বস্ত মানব সমাজেরই সকরুণ চিত্র ফুটে উঠেছে। এর আগে যে আলোচ্য কবিতা ছিল অর্থাৎ অসুখী একজন, সেই কবিতাটিতে আমরা দেখেছিলাম বিদেশি কবি পাবলো নেরুদার লেখা এবং নবারুণ ভট্টাচার্যের অনুবাদকৃত যে অসুখী একজন কবিতা, তাতে আমরা দেখেছিলাম স্পেনের গৃহযুদ্ধের একটা সকরুণ পরিণতি বা তার ফলশ্রুতি হিসাবে উঠে আসা একটি কবিতা অসুখী একজন। আয় আরো বেঁধে বেঁধে থাকি পৃথিবীর একাধিক বিংশ শতাব্দী ধরে চলা দুটি মহাযুদ্ধ সহ একাধিক যুদ্ধ বিধ্বস্ততায় ঝঞ্ঝা বিক্ষুব্ধ মানব সমাজের সকরুণ চিত্র কিন্তু আমাদের সামনে তুলে ধরেছে। কবিতাটির সারমর্ম বা মূল ভাববস্তু আলোচনার সাথে সাথে তথা প্রেক্ষাপট আলোচনার পরবর্তীতে আমরা কিন্তু মূলীভূত যে বিষয়বস্তু তথা যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণের দিকে ধীরে ধীরে অগ্রসর হব কবিতাটির পাঠের সাথে সাথে। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাদ, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবিতার প্রথম যে অংশ, সেই প্রথম অংশের যদি সার্বিক বিশ্লেষণ করতে যাই, কিছু কথা স্বাভাবিকভাবেই চলে আসে। এক্ষেত্রে এমন একটা প্রতিচ্ছবি কবি তুলে ধরেছেন নিজের শব্দের গ্রন্থনায়, সেই প্রতিচ্ছবি কিন্তু অবশ্যই আমাদেরকে যেন শিউরে তোলে বা আমাদেরকে অবশ্যই মনকে খারাপ করে দেয়। কারণ সমগ্র কবিতার সূচনাংশ থেকেই বর্ণিত হয়েছে মানুষের করুণ অবস্থা তথা না পাওয়ার চিত্র। এমন কিছু মানুষ এই কবিতায় নিজেদের কথা নিজেরা বলেছে, যারা
এক কথায় সর্বহারা। তাদের প্রথম বক্তব্য যে আমাদের, অর্থাৎ যুদ্ধের ঝঞ্ঝাসংকুল পটভূমিতে হৃতসর্বস্ব মানুষগুলির ডান পাশে ধস, অর্থাৎ ডান পাশে যেন মৃত্যু ফাঁদ পাতা আছে, আমাদের বাঁয়ে গিরিখাদ, সেই দিকেও মৃত্যু, অর্থাৎ না যেতে পারবে ডানের দিকে, না যেতে পারবে বাঁয়ের দিকে, কারণ দুদিকেই সেই মানুষগুলির জন্য মৃত্যু অপেক্ষা করছে। শুধু তাই নয়, এমনকি তাদের মাথায় বোমারু আর পায়ে হিমানির বাঁধ, অর্থাৎ বরফের যদি বাঁধ থাকে পায়ের তলায়, যে কোনো মুহূর্তে তার কিন্তু সলিল সমাধি হয়। আর মাথার ওপরে বোমারু তথা বোমারু বিমান যেন চক্রবাত বর্ষণ করে চলেছে, যে কোনো মুহূর্তে তাদের সেই দুষ্ট চক্রের অভিঘাতে শিকার হয়ে প্রাণ দান করে দিতে হবে। অর্থাৎ এমন একটা পরিস্থিতিতে এই মানুষগুলো বসবাস করছে যেখানে তাদের চতুর্পার্শ্বে, চতুর্দিক থেকে মৃত্যু তাদের ঘিরে ধরেছে। আমরা, অর্থাৎ সেই মানুষেরা যারা যুদ্ধের তুমুল এবং ভয়ার্ত পরিস্থিতিকে প্রত্যক্ষ করেছে, সেই মানুষগুলোকেই এক্ষেত্রে কর্তৃপদের মূল সংস্থানে কবি বেঁধেছেন। তাই এখানে কর্তৃবাচক শব্দ তথা কর্তৃবাচকের বহুবাচনিক শব্দ তথা আমাদের, এই কথাটির কিন্তু বর্ণনা করা হয়েছে। কর্তৃকারকের বহুবাচনিক শব্দবন্ধের মধ্যে দিয়ে কবি জানান দিয়েছেন মানুষের সঙ্গবদ্ধতাকে। সে কারণে এখানে বলা হয়েছে আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। অর্থাৎ সামনে এগোনোর কোনো পথের রূপরেখা তারা দেখতে পাচ্ছে না। তাদের ঘর, অর্থাৎ তাদের একমাত্র আলয় তথা আশ্রয়, সেটা উড়ে গেছে ঝড় ঝঞ্ঝা তথা যুদ্ধের নিষ্ঠুর অভিঘাতে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, এই কথাটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ রূপকার্থে ব্যবহার করা হয়েছে। শিশুদের সব, শিশুর মৃত্যু, অর্থাৎ আগামীর মৃত্যু, ভবিষ্যতের মৃত্যু, অর্থাৎ আমাদের ভবিষ্যৎ, আমাদের যে শিশুরা, তাদের সব আমাদের চারপাশে কাছে বা দূরে ছড়িয়ে রয়েছে। অর্থাৎ এতটাই আমরা অসহায়। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? অর্থাৎ এই আমিত্বের মধ্যে দিয়ে গুটি কয়েক মানুষ কিন্তু বেঁচে রয়েছে, তারাও কি মরে যাবে? কারণ তাদেরও জীবনের কোনো ভরসা তারা খুঁজে পাচ্ছে না, তাদের জীবনেরও কোনো ভরসা নেই। তাই তাদের উক্তি, আমাদের পথ নেই আর, যার জানান একটু আগেই দেয়া হলো। তাই তাদের মূল বক্তব্য কি? আয় আরো বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ যে কজন, যে গুটি কয়েকজন আমরা বেঁচে আছি, তারা সঙ্গবদ্ধতার মধ্যে দিয়ে বেঁধে বেঁধে থাকি, একসাথে থাকি, দলবদ্ধ হয়ে থাকি। সমাজতাত্ত্বিকতার ভিত্তিতে মানুষ যখন প্রথম সমাজের সংরচনা করেছিল, সেই সময় কিন্তু মানুষ যূথবদ্ধতা তথা গোষ্ঠীবদ্ধতার সাথে এগোতে চেয়েছিল। এই গোষ্ঠীবদ্ধতার কথাই কিন্তু আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার মূল সুর। এবার দ্বিতীয় অংশের পাঠে আমি আসছি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবিতাটি পর্যালোচনা করলে দেখা যাবে এই কবিতায় শুধু না থাকার হাউতাস কিন্তু বর্ণিত হয়েছে।
বারে 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 এই ঘটনা বা এই বক্তব্য আমাদের সামনে উঠে এসেছে, অর্থাৎ কিছু না থাকার বক্তব্য। বর্ণনায় এটাই পাওয়া যায় যে আমাদের ইতিহাস নেই, আমরা নিজের অতীতকে ভুলতে বসেছি, আমাদের কৃষ্টি সংস্কৃতিকে আমরা ভুলে গেছি, যুদ্ধ আমাদের সকল কিছুকে ভুলিয়ে দিয়েছে। অথবা এমনই ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। অর্থাৎ যেখানে সমাজের একটা সুন্দর কালচক্র চালিত হতো, সেখানে যুদ্ধ এমন এক করাল চক্র চালনা করেছে যে এই মানুষগুলির সুস্থ সমাজ উৎপাটিত হয়ে গেছে। সেই কারণে আজ আমাদের চোখ এবং মুখ ঢাকা, আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ নেই এবং আমরা আজকে পথের ভিখারিতে পরিণত হয়েছি। সামাজিক মানুষ যুদ্ধের মর্মান্তিক নিষ্পেষণে পথের ভিখারি হয়ে দাঁড়িয়েছি। পৃথিবী হয়তো বেঁচে আছে, প্রত্যেকটা মানুষের পৃথিবী কিন্তু কাছের গুটি কয়েক মানুষ, সমাজ ব্যবস্থা এই নিয়ে তৈরি হয়। একটু গভীরভাবে যদি সবাই চিন্তা ভাবনা করে দেখেন, তো এটাই বোঝা যাবে যে প্রত্যেকটা মানুষের কাছের পৃথিবী কিন্তু তার পরিবার বৃত্ত, বন্ধু বান্ধব, চেনা জানা, এই চেনা জানা মানুষগুলোকে নিয়েই তৈরি হয়। সে কারণে তাদের পৃথিবী, অর্থাৎ এই মানুষগুলির পৃথিবীর যে পরিচিত মানুষগুলো ছিল, তারা অনেকেই কিন্তু ভয়াবহ এই পৈশাচিক যুদ্ধের নিষ্ঠুরতায় প্রাণ হারিয়েছে। যে কজন গুটি কয়েক মানুষ বেঁচে আছে, তাদের পৃথিবীটাই বেঁচে আছে বলে তারা বিশ্বাস করে না। তাই এ কথাই তারা বারংবার জানান দিয়েছে যে পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। আমাদের কথা কে বা জানে? আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। অর্থাৎ আমাদের কথা কজন মনে রাখে? সত্যি খুব সাধারণ মানুষের কথা কয়জন মনে রাখে? কেউ মনে রাখে না। তাই কিছু না পেয়ে আমরা দৌড়ে দৌড়ে ফিরেছি। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। এই যে সমগ্র কবিতায় যে না পাওয়ার যাতনা ছিল, এই একদম শেষ লগ্নে, শেষ অংশে এসে কিন্তু কবি একটা আশাবাদের কথা শুনিয়েছেন এবং এই প্রচ্ছন্ন আশাবাদের মধ্যে দিয়েই কবিতাটি কিন্তু শেষের দিকে এগোচ্ছে। এই বক্তব্যই এখানে উঠে এসেছে যে কিছুই কোথাও যদি নেই, একদম সকল কিছু শূন্য থেকে আবার শুরু করা, আবার নতুন করে স্বপ্ন দেখতে শেখা, এটা মানুষের চিরন্তন অভ্যেস। সেই কারণেই এই বক্তব্য এই আশাবাদেরই প্রতিফলন যে কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি, অর্থাৎ এই গুটি কয়েকজন আমরাই আবার পুনরায় সমাজ রচনা করব। ধ্বংসের উন্মত্ত তাণ্ডবলীলা সেরে গেলে সমাজকে সুস্থ করে তুলব, একটু একটু করে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করব। খুব প্রাসঙ্গিক অতি সম্প্রতি যে আমফান তথা উমফুন যে অত্যন্ত মর্মস্পর্শীয় বিধ্বংসী তাণ্ডব চালিয়ে গেল আমাদের ওপরে, তারপরেও কিন্তু আমাদের এই বাঙালি সমাজ একটু একটু করে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। এক্ষেত্রেই কবিতা বারে বারে তথা সাহিত্য বারে বারে জীবনের সাথে প্রাসঙ্গিক ও সম্পৃক্ত হয়ে ওঠে। এখানেই বলা, কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি, তবু তো দু চারজন পড়ে আছি, অবশিষ্ট আছি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ সকলের কাছে আহ্বান রেখে কবি শেষ করেছেন যে সমাজের সংরচনায় বা সমাজের সংস্করণে, সংরক্ষণে সকলে প্রয়াসী হোক, সকলে উদ্যোগী হোক, সকলে মিলে হাতে হাত রেখে নতুন সমাজ গঠন করুক। এই প্রত্যয়ের মধ্যে দিয়েই আয় আরো বেঁধে বেঁধে থাকি এই কবিতাটি শেষ হয়েছে। আলোচ্য কবিতার মূল অংশের ব্যাখ্যা ও বিশ্লেষণ আমরা করলাম। এর পরের দিন আরেকটি ভিডিও নিয়ে খুব শিগগিরই সকলের সাথে দেখা হবে। সেক্ষেত্রে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন উত্তর সম্পর্কিত, সম্ভাব্য প্রশ্ন উত্তর সম্পর্কিত আলোচনা করব।